ইশরাককে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে দিনভর সমর্থকদের অবস্থান, এলজিআরডি উপদেষ্টার পদত্যাগ দাবি, শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিটের আদেশ বুধবার। পরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে, বিএনপির যৌথ সভায় মির্জা ফখরুল। সরকারে কিছু মানুষ ঢুকিয়ে বাংলাদেশকে ভিন্ন দিকে নিতে অপচেষ্টার অভিযোগ। সাম্য হত্যার বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ছাত্রদলের শাহবাগ অবরোধ, দেশ অচল করার হুঁশিয়ারি। বকেয়া বেতন চেয়ে কাকরাইলে পোশাক শ্রমিকদের অবস্থান। কারামুক্ত চিত্রনায়িকা নুসরাত জেলে পাঠানোর একদিন পরই জুলাই হত্যা চেষ্টার মামলায় জামিন, নারী নির্যাতনের মামলায় কারাগারে সঙ্গীত শিল্পী নোবেল। এবং টানা বর্ষণে বিভিন্ন জেলায় জলজট, রংপুর জামালপুরে তলিয়েছে নিম্নাঞ্চল, পাহাড়ি ঢলে সিলেটের পর্যটন এলাকা প্লাবিত, শেরপুরে বিপদসীমার উপরে নদ নদীর পানি। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকার দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে দিনভর অবস্থান কর্মসূচি পালন করেন সমর্থকরা। স্থানীয় সরকার উপদেষ্টার পদত্যাগ চান তারা। লাগাতার কর্মসূচির ষষ্ঠ দিনে গানে গানে দাবি তুলে ধরেন ইশরাক সমর্থকরা। গানে গানে মুখর নগর ভবন এলাকা, অস্থায়ী স্টেজে থেকে বাজছে দেশাত্মবোধক গান। ভিন্ন উপায়ে দাবি তুলে ধরছেন ইশরাক হোসেনের সমর্থকরা। শপথ পাঠ করানোর মধ্য দিয়ে ইশরাককে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ষষ্ঠ দিনের মতো রাজপথে তার সমর্থকরা। মঙ্গলবার সকালে নগর ভবনের সামনে অবস্থান নেন তারা। মুহুর্মুহুর করতালিতে ইশরাকের পক্ষে সমর্থন জানান কর্মী সমর্থকরা। বলছেন দাবি মেনে না নেওয়া পর্যন্ত চলবে আন্দোলন। গ্যাজেট হয়েছে, শুধু স্থানীয় সরকার তাল বাহানা শুরু করেছে, সে হলো আসিফ ভুইয়া। আসিফ ভাইয়ের জন্য আমরা পদত্যাগ চাচ্ছি। তার কাছে জানতে চাই সে কেন এই রায়ের বিপক্ষে, আর এই রায়ের বিপক্ষে যদি থাকে পালানের রাস্তা খুঁজে পাবে না। আদালত থেকে রায় দেওয়া হলো নির্বাচন কমিশন একটি স্বাধীন এবং সাংবিধানিক প্রতিষ্ঠান, এখান থেকে গেজেট করা হলো। এরপরে সত্যিভাবে আপনারা আইনবিদদের কাছে যান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কিছুই করণীয় নাই। কাফনের কাপড় মাথায় নিয়ে এসেছেন কেউ কেউ। দাবি নিয়ে তালবাহানা করলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। কাপড়ে কাপড় মাথায় বেঁধেছি, যতদিনে আমাদের দাবি না মানা হয় ততদিন আমরা আন্দোলন চালিয়ে যাব। রাজনৈতিক সংগঠন এবং সাধারণ ঢাকাবাসী সবাই ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দেখতে চায়। ঢাকার রাজপথে নেমে এসেছি, কোনো প্রকার বৈষম্য এদেশে আর হতে দেওয়া যাবে না। ইশরাক লাগাতার অবস্থান কর্মসূচির ফলে নগর ভবনের স্বাভাবিক কার্যক্রম প্রায় বন্ধ। এতে ভোগান্তিতে সেবাগ্রহীতারা। আয়শা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিটের বিষয়ে কাল আদেশ দেবেন আদালত। বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চের রিটের শুনানি হয়। বুধবার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। সেই সঙ্গে তাকে মেয়র ঘোষণা করা ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও চাওয়া হয়। হাইকোর্টে রিটটি করেন দক্ষিণ সিটির বাসিন্দা মোহাম্মদ মামুনুর রশিদ। তবে বিএনপির আইনজীবী বলেন এই রিটের পেছনে অসৎ উদ্দেশ্য রয়েছে। এটা অসৎ উদ্দেশ্যে করা হয়েছে, শুধু নির্বাচিত প্রতিনিধিকে যেন নির্বাচক শপথ না করে সেই জন্য করা হয়েছে। যিনি মামলা করেছেন জরিমানার সহ খরচ সহ উৎকর্ষ থাকে মামলা খারিজ করার জন্য। 12টা আদেশ রাখছেন, সেখানে যদি কারো কোনো আর বক্তব্য থেকে বক্তব্য শুনবেন, আশা করি ইনশাল্লাহ আদেশ দেবেন। ইশরাক হোসেনের মেয়র হওয়ার বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় আইনি জটিলতা রয়েছে। এ নিয়ে দোষারোপ করা ঠিক নয় বলেও মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দুপুরে সাভারের যুব সমাবেশে একথা বলেন তিনি। আদালতের রায় ও আইন মন্ত্রণালয়ের পরামর্শ পাওয়ার পর স্থানীয় সরকার মন্ত্রণালয় ইশরাককে মেয়র হিসেবে ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানান আসিফ মাহমুদ। বলেন, তরুণদের বৃহৎ অংশকে কাজে লাগিয়ে দেশের সফলতা অর্জন সম্ভব। জুলাই অভ্যুত্থানের মতো দেশের অর্থনৈতিক উন্নয়নেও সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
যেহেতু নানা ধরনের আইনি জটিলতা তৈরি হয়েছে, ম্যাথ সংক্রান্ত জটিলতা তৈরি হয়েছে, এই জটিলতাগুলো নিরসনে আমরা আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছি এবং আমরা জানতে পেরেছি যেহেতু একটা রিট পিটিশন হয়েছে, আমরা লিগ্যাল নোটিশও পেয়েছি। যখন সরকার কাজ করে, সরকার একটা বডি হিসেবে কাজ করে, কেউ ব্যক্তিগতভাবে এখানে কোনো সিদ্ধান্ত নেওয়ার বা করার সুযোগ নেই। বিশেষ করে এই ধরনের বড় ডিসিশন একা ব্যক্তি হিসেবে আমি নিচ্ছি, এটা ভাবার কোনো কারণ নেই। আর যেহেতু এখানে আইনি জটিলতা আছে এবং এখানে আদালতে বিচারাধীন বিষয় আছে, এখানে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে তো আসলে লাভ নেই। সরকারের মধ্যে কিছু মানুষের অনুপ্রবেশ ঘটিয়ে বাংলাদেশকে ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন পেছানোর পাঁয়তারা চলছে বলেও দাবি করেন তিনি। ব্যাংকক থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির যৌথ সভায় একথা বলেন মির্জা ফখরুল। ঘোষণা দিয়েছিলেন স্বাধীনতার, তিনি আগামী 30শে মে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 44তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। এই উপলক্ষে গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে যৌথ সভা করে দলটি। চোখের চিকিৎসার জন্য থাইল্যান্ডে অবস্থানরত বিএনপি মহাসচিব ভার্চুয়ালি সভার সভাপতিত্ব করেন। নির্বাচিত সফল রাষ্ট্রপতি হিসেবে সভা শেষে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে 8 দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই কোরবানি ঈদের কারণে আমাদের কর্মসূচিটা কিছুটা সংক্ষিপ্ত করা হয়েছে। 25 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত 8 দিনের এই কর্মসূচি করা হয়েছে। ওই দিন সকাল 10:30টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের বাজারে পুষ্পার্ঘ অর্পণ ও মাজার জিয়ারত করবেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে দেশ গঠনে জিয়াউর রহমানের অবদানের কথা উল্লেখ করে বলেন, দেশে এখন বিভাজনের ষড়যন্ত্র চলছে। বর্তমান সরকারের মধ্যে কিছু মানুষ অনুপ্রবেশ করেছে যারা দেশকে ভিন্ন খাতে নেয়ার চক্রান্ত করছে বলে দাবি তার। সরকারের বিভিন্ন ইনস্টিটিউশনগুলোকে পরস্পরের মুখে আমরা মুখোমুখি করার একটা ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে কিছু মানুষ যারা সরকারের মধ্যে অনুপ্রবেশ ঘটিয়ে বাংলাদেশকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, পরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে। অত্যন্ত সুপরিকল্পিতভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়া, জনগণের যে অধিকার সেই অধিকার থেকে জনগণকে বঞ্চিত করা এবং ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার একটা পায়তারা শুরু হয়েছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি দেশবাসীকে সজাগ থেকে সব চক্রান্ত রুখে দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। রুখে দাঁড়াতে হবে যে কোনো ষড়যন্ত্র। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। যে কোনো সমস্যার সমাধান নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। সকালে বরিশাল সার্কিট হাউসে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন। এ সময় দ্রুত নির্বাচন আয়োজনে সব ধরনের চেষ্টা চলছে বলেও জানান উপদেষ্টা। চেষ্টা করছি যত শীঘ্র সম্ভব নির্বাচনই একমাত্র নির্বাচিত প্রতিনিধি ছাড়া, নির্বাচিত সত্যিকার স্থানীয় সরকার ছাড়া সমস্যার সমাধান আসলে হয় না। সাম্য হত্যার দ্রুত বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রদল। বিকেলে শাহবাগ মোড় অবরোধ করে নেতারা বলেন, বিচারের পরিবর্তে একটি পক্ষ সাম্যর চরিত্র হরণের চেষ্টা করছেন। শিক্ষার্থীদের নিরাপত্তায় ব্যর্থতার অভিযোগ তুলে উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন তারা। অপরাধীরা দ্রুত গ্রেপ্তার না হলে সারা দেশ অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন ছাত্রদল সভাপতি। স্লোগানে উত্তাল রাজধানীর শাহবাগ মোড়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে মঙ্গলবার সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করে জাতীয়তাবাদী ছাত্রদল। বৃষ্টি উপেক্ষা করে শাহবাগের এই কর্মসূচিতে অংশ নেন হাজারো নেতাকর্মী। ছাত্রদল নেতাকর্মীরা বলেন, বিচার কাজে দীর্ঘসূত্রতার মাধ্যমে প্রকৃত অপরাধীদের আড়ালের চেষ্টা চলছে। একদল শিক্ষার্থী এই খুনের ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য প্রত্যেক দিন বিভিন্ন ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে। হত্যা
হত্যাকাণ্ড নিয়ে ন্যারেটিভ তৈরি করছেন। আপনাদেরকে ধিক্কার জানানোর ভাষা ছাত্র সমাজ জানে না। অবস্থান কর্মসূচিতে সংহতি জানান সাম্যর বাবা ফখরুল আলম। বলেন, রাজনীতি নয়, চান সন্তান হত্যার বিচার। সুষ্ঠু বিচারের দাবিতে যে সমবেত হয়েছেন, এই সমবেত হওয়ার জন্য আমি আপনাদেরকে সকলকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগ তুলে উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় নেতারা। আপনি আপনার ব্যর্থতার দায় স্বীকার করে অতি শীঘ্রই পদত্যাগ করেন। দ্রুত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, মাননীয় প্রক্টরের পদত্যাগ দাবি করছি। হত্যায় জড়িত প্রকৃত অপরাধীরা দ্রুত গ্রেফতার না হলে সারা দেশ অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন ছাত্রদল সভাপতি। সুষ্ঠু তদন্ত এবং সাম্যের পরিবারের প্রতি সহানুভূতি সহ আপনি স্বাভাবিক আচরণ করুন। যদি অস্বাভাবিক আচরণ করেন, আবারও বলে দিচ্ছি, পুরো বাংলাদেশ আমরা অচল করে দেব। 2 ঘন্টা পর শাহবাগ মোড় ছেড়ে দিয়ে শহীদ মিনার অভিমুখে বিক্ষোভ মিছিলের মাধ্যমে শেষ হয় কর্মসূচি। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। বকেয়া বেতন ও অন্যান্য পাওনা পরিশোধের দাবিতে কাকরাইলে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী তোহা খান তামিম। সরাসরি যাচ্ছি তার কাছে। তামিম, রাত 8টা পার হয়েছে, এখন পর্যন্ত কাকরাইল মোড় ছাড়েননি শ্রমিকরা। তাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়ার ব্যাপারে তারা অনড় অবস্থানে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত তারা যে অবস্থান, সেই অবস্থান কর্মসূচি পালন করছেন। বলে রাখি, কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের যে মহাপরিদর্শক এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশের যে ডিআইজি, তারা কিছুক্ষণ আগে গণমাধ্যম কর্মী সহ যারা শ্রমিকরা রয়েছেন এখানে উপস্থিত রয়েছেন, অবস্থান কর্মসূচি পালন করছেন। তাদের সাথে তারা কথা বলেছেন, বক্তব্য দিয়েছেন। তারা বলছেন যে মালিকের যে বিদেশে টিনেজের মালিকের যে বিদেশ পালিয়ে গেছে, সেই মালিকের রেখে যাওয়া যে সম্পত্তি রয়েছে, অর্থাৎ কলকারখানা রয়েছে, তার বিভিন্ন ধরনের সহায় সম্পত্তি রয়েছে, সেগুলো তারা বিক্রি করে শ্রমিকের যে 54 কোটি টাকারও বেশি বকেয়া বেতন, বিশেষ করে টিনেজেড এবং অন্য যে কোম্পানি, অন্য যে গার্মেন্টস রয়েছে, সেখানে প্রায় 10 কোটি টাকার মতো বকেয়া রয়েছে বেতনাদি, এই সব মিলিয়ে প্রায় 64 কোটিরও বেশি টাকা যে বকেয়া রয়েছে, সেগুলো তারা পরিশোধ করবেন বলে আশ্বাস দিয়েছেন। তবে শ্রমিকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রমিক যে প্রতিনিধি ছিল তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা এটি আসলে মানবেন না। তারা সুনির্দিষ্ট আশ্বাস পেতে চান, সুনির্দিষ্ট কথা শুনতে চান এবং সময় শুনতে চান যে এই সময়ের মধ্যে কিংবা আগামীকালকের মধ্যে অথবা আগামী পরশুদিনের মধ্যে, অর্থাৎ সুনির্দিষ্ট যে সীমারেখা, সেই সীমারেখার মধ্যে তারা আসলে থাকতে চান এবং শুনতে চান সেটি। তো সেই আশ্বাস এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে দুই পক্ষ থেকে কথা বলা হয়েছে গণমাধ্যম কর্মীদের সাথে। তারা এটি জানিয়েছেন এখন পর্যন্ত তারা সুনির্দিষ্ট আশ্বাসের মধ্যে আটকে আছেন এবং সেজন্যই তারা তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি তারা চালিয়ে যাবেন বলে এখন পর্যন্ত ঘোষণা দিয়েছেন। হয়তো আর কিছুক্ষণের মধ্যেই শ্রমিকদের যেই প্রতিনিধি এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, পাশাপাশি কলকারখানা পরিদর্শনের যে অধিদপ্তর, তাদের প্রতিনিধি সব মিলে এবং সরকারের প্রতিনিধি সব মিলিয়ে কিন্তু আবারও তারা বৈঠকে বসেছে এবং বৈঠক শেষ করে হয়তো যে তথ্য, হালনাগাদ তথ্য, সেই হালনাগাদ তথ্য আমরা জানতে পারবো। তো এই ছিল কাকরাইল থেকে আমার হাতে সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কাকরাইল মোড় থেকে। রাজধানীর ভাটারা থানার হত্যা চেষ্টা মামলায় জামিন পেয়ে কারামুক্ত হলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। দুপুরে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে পরিবারের হাতে তাকে হস্তান্তর করা হয়। এর আগে সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালতে শুনানি শেষে তাকে জামিন দেওয়া হয়। কারামুক্ত অভিনেত্রী নুসরাত ফারিয়া জুলাই হত্যা চেষ্টা মামলায় কারাগারে পাঠানোর একদিনের মাথায় জামিন পেলেন এই চিত্রনায়িকা। মঙ্গলবার বেলা 3:30টার দিকে তাকে বহনকারী গাড়িটি গাজীপুরের কাশিমপুর কারাগারের প্রধান ফটক দিয়ে বের হয়। এর আগে তাকে নিতে বোন লামিয়া ও তার মামা জামিনের কাগজ নিয়ে কারাগারে প্রবেশ করেন। এইটা আসলে একটা হয়রানিমূলক মামলা। এটা পরিষ্কার এবং স্পষ্ট যে যখনই এই ঘটনা ঘটে, দেখেন এখন কিন্তু সর্বস্তরের মানুষ চলে এসেছে এবং তার পক্ষে কথা বলছে এবং আমরা কখনোই চাই না যে একজন আর্টিস্টকে এইভাবে করে আসলে হয়রানির শিকার করা হোক। সারা রাত ঘুমাইতে পারিনি ভাইয়া, ওর মতো একটা ইনোসেন্ট মানুষের এরকম জিনিস কখনো ফেস করতে হবে। এর আগে রোববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভাটারা থানার হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার করা হয় অভিনেত্রী নুসরাতকে। সোমবার মামলার শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে জামিন শুনানির জন্য 22 মে দিন ধার্য করেন।
এনামুল হক নামে এক ব্যক্তির গত ২৭ মার্চ আদালতে দায়ের করা মামলায় আসামি করেন শেখ হাসিনা, ১৭ জন অভিনয়শিল্পী ও আরও ২৬৫ জনকে। এতে ২০৭ নম্বর ব্যক্তি হিসেবে অভিযোগ আনা হয় নুসরাত ফারিয়ার বিরুদ্ধে। ওমর ফারুক, সময় সংবাদ। গ্রেফতার হয়েছেন সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ নেত্রী লায়লা পারভিন সেজুতি। সোমবার রাতে শহরের ইটাগাছা হাটের মোড় এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। লায়লা পারভিন সেজুতি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ছিলেন। গত 18 ফেব্রুয়ারি সদর থানায় করা নাশকতা মামলায় গ্রেফতার করা হয় সেজুতিকে। মৌলভীবাজার 250 শয্যার জেনারেল হাসপাতালে অভিযান চালিয়েছে দুদক। লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে দুপুরে অভিযানটি পরিচালনা করেন দুদকের হবিগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এরশাদ মিয়া। এ সময় হাসপাতালের চিকিৎসা সেবা, ওষুধ ও খাবারের মানসহ নিয়োগে অনিয়মের অভিযোগের সত্যতা যাচাই করা হয়। পরে দুদক জানায় অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি। 5 দফা দাবিতে কমপ্লিট শাটডাউনের অংশ হিসেবে মাদারীপুর নার্সিং ইনস্টিটিউটে তালা দিয়েছে শিক্ষার্থীরা। সকালে ইনস্টিটিউটে তালা দিয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসে সমাবেশ করে। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি তাদের। ইউজিসি নীতিমালা অনুসরণ করে নার্সিং কলেজে শিক্ষক নিয়োগ, স্নাতক ডিগ্রিধারী নার্সদের 9ম গ্রেডে সরাসরি নিয়োগ সহ বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছে নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। টানা বৃষ্টিতে রংপুর, গাইবান্ধা ও জামালপুরে তৈরি হয়েছে জলজট। শেরপুরে পাহাড়ি ঢলে চেল্লাখালী নদীর পানি বেড়ে বিপদসীমার উপরে দিয়ে বইছে। ঢলের পানিতে সিলেটের সাদা পাথর জাফলংয়ের পর্যটন এলাকা প্লাবিত হয়েছে। গত 3 দিনের ভারী বর্ষণ এবং ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের চেল্লাখালী নদীর পানি বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ঝিনাইগাতি উপজেলার দিঘিরপাড় এলাকায় প্রায় 100 মিটার বাঁধ হুমকির মুখে পড়েছে। স্থানীয়রা জানান, গেল বছর একই এলাকায় বাঁধটি ভেঙে গেলেও সঠিকভাবে মেরামত হয়নি। এছাড়া বন্যা আতঙ্কে রয়েছেন ঝিনাইগাতি, নালিতাবাড়ি এবং শ্রীবর্দী উপজেলার নদী পাড়ের কয়েক লাখ মানুষ। নদীর পাড় দিয়ে মনে করেন সবজি না গাছে, সবজি টিকবো না। ট্রেনও সার আসছে, আগে দেখে গেছে, তাহলে আগে বানবো না। এখন এই মুহূর্তে এটা বান্ধার সম্ভব। যে বাঁধটি রয়েছে সেটি একটু ভালনারেবল অবস্থায় রয়েছে, সেটি নিয়ে ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ড কাজ করছে। আমরা আশা করছি খুব দ্রুতই সেটা সমাধান হয়ে যাবে। এদিকে পাহাড়ি ঢলে সিলেটের জাফলংয়ের 0 পয়েন্ট সাদা পাথর সহ আশপাশের কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। এছাড়াও গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ এবং কানাইঘাটে নদী তীরবর্তী এলাকা তলিয়ে গেছে। আগামী 24 ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। সোমবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত রংপুরে 118.4 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নগরীর বিভিন্ন অলিগলি তলিয়ে গেছে পানিতে। শিক্ষা প্রতিষ্ঠানে উঠেছে পানি। দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। আমি বৃষ্টির কারণে আজকে স্কুলে আসতে পারিনি। পুরো রাস্তাটাই ব্লক হয়ে যায় একটু বৃষ্টি হলেই। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে জামালপুর শহরের কাচারিপাড়া, স্টেশন বাজার, কলেজ রোড সহ বিভিন্ন এলাকা। ভারী বৃষ্টিতে গাইবান্ধার পৌর এলাকার সড়কে হাঁটু পানি জমে গেছে। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। চাঁপাইনবাবগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে 3 জন মারা গেছেন। বিকেলে সদর উপজেলার চরমোহনপুর এলাকার মাঠে ধান কাটতে গিয়ে বজ্রপাতে আহত হন খায়রুল ইসলাম নামে এক যুবক। পরে তাকে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই সময় রানীহাটি ইউনিয়নের বহরমপুর ও বারোঘড়িয়া এলাকায় গরু নিয়ে বাড়ি ফেরার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান জালাল আলী ও তসবুর আলী। এ সময় বজ্রপাতে 3টি গরুও মারা যায়। বান্দরবানে বাসের ধাক্কায় প্রাণ গেল এক মোটরসাইকেল আরোহীর। সকালে শহর থেকে মোটরসাইকেলে করে কেরানীহাট যাচ্ছিলেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য রেজাউল করিম। পথে মেঘলা তালুকদার পাড়া এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুত গতির একটি বাস ধাক্কা দিলে ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় রেজাউলকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গাইবান্ধার সাঘাটায় খাদ্য বান্ধব কর্মসূচির 17 বস্তা চাল সহ এক ডিলারকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে বোনারপাড়া ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার আফজাল হোসেন সরকারি খাদ্য গোদাম থেকে 17 বস্তায় 1000 কেজি চাল তোলেন। পরে এসব চাল কলেজ মোড় এলাকায় তার ব্যক্তিগত গুদামে নিয়ে সরকারি বস্তা পরিবর্তন করে কালোবাজারে বিক্রির চেষ্টা করেন। বিষয়টি বুঝতে পেরে চাল বিক্রিতে বাধা দিয়ে ওই ডিলারকে আটক করে পুলিশে খবর দেন স্থানীয়রা। ঠাকুরগাঁওয়ে দেশি বিদেশি জাতের গরুর পাশাপাশি পরিচর্যা চলছে মহিষের। ক্রেতা বিক্রেতার দর কষাকষির ঝামেলা এড়াতে জেলায় এবার 460 টাকা কেজি দরে পশুর মাংস বিক্রির ঘোষণা দিয়েছেন খামারিরা।
ক্রেতাদের আকৃষ্ট করতে পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি পশুকে পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে। জেলার সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় গরু প্রবেশের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ঘনিয়ে আসছে ঈদুল আজহা। প্রতিটি খামারে এখন পশুর বাড়তি পরিচর্যায় ব্যস্ত খামারিরা। ঠাকুরগাঁয়ে বিদেশি ও দেশি জাতের গরু ছাড়াও দিনরাত চলছে মহিষ লালন পালন। ক্রেতাদের আকৃষ্ট করতে প্রতিদিন খামার পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি নিয়মিত প্রাকৃতিক পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে। এখানে দেশি গরু আছে, সাইবাল গরু আছে, তারপর ফ্রিজিয়ান গরু আছে। ইট বানাই গরুকে খাবার দিই, ঘাস কাটি। তবে এবার দরদামের ঝামেলা এড়াতে লাইভ ওয়েট স্কেলে 460 টাকা কেজি দরে গরু বিক্রির ঘোষণা দিয়েছেন খামারিরা। যে গরুটি বুকিং করা হয় সেটা আমরা মার্ক করে রেখে দিই, এইভাবে ঠকবে না, আসলে মানুষ বা ভালো পাবে। গরু আমদানি না করা হয় তাহলে ইনশাল্লাহ মোটামুটি করছি ভালো দাম পাবো। জেলার সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় গরু প্রবেশের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা। আর প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন পশুর সুস্বাস্থ্য নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ক্রেতারা যাতে নির্বিঘ্নে কুরবানির পশু কিনতে পারেন এই বিষয়ে আমরা সার্বক্ষণিক তদারকি করতেছি। তাদেরকে আমরা সার্বক্ষণিক মনিটরিংয়ে রেখেছি এবং খামার ব্যবস্থাপনা, চিকিৎসা সহ অন্যান্য পরামর্শগুলো দিয়ে যাচ্ছি। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে কোরবানির জন্য 1 লাখেরও বেশি পশু প্রস্তুত রয়েছে। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। সমুদ্রের বুক ছুঁয়ে আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা করবে জুলাইয়ে। প্রস্তুত হচ্ছে বাংলাদেশের দীর্ঘতম রানওয়ে। বাকি শুধু লাইটিং সিস্টেমের কাজ। আর শেষ পর্যায়ে রয়েছে অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ নতুন টার্মিনাল ভবন নির্মাণের কাজও। এর মধ্য দিয়ে স্থানীয় থেকে আন্তর্জাতিক বিমানবন্দরের রূপ পাচ্ছে কক্সবাজার বিমানবন্দর। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। সমুদ্রের বুক ছুঁয়ে ওঠানামা করবে আন্তর্জাতিক ফ্লাইট, যার জন্য ৯,০০০ ফুটের রানওয়েকে সম্প্রসারণ করে করা হয় ১০,৭০০ ফুটে, যার ১,৭০০ ফুটই করা হয় সমুদ্রের বুকে। এরই মধ্যে শেষ হয়েছে দেশের দীর্ঘতম এই রানওয়ের নির্মাণ কাজ। সমুদ্রের বুকে নির্মাণ হচ্ছে 25টি স্প্যানের উপর ৬৫০ মিটারের স্টিল ব্রিজ। 23টি স্প্যান বসানোর কাজ শেষ। এরপর হবে এজিএল লাইটিং সিস্টেমের কাজ। 85% কাজ এখন পর্যন্ত শেষ হয়ে গেছে এবং আমাদের আরও কিছু কাজ আছে, সাপোর্ট স্ট্রাকচার যেমন ড্রেনেজ স্ট্রাকচার, পেরিফেরাল রোড এবং এগুলোর কাজও চলমান আছে। এদিকে থেমে নেই অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ নতুন টার্মিনাল ভবনের নির্মাণ কাজও। এরই মধ্যে শেষ হয়েছে বোর্ডিং ব্রিজ স্থাপন, বিমান পার্কিং অ্যাপ্রোচ, অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক যাত্রী এবং ভিআইপি ভেহিকেল পার্কিং সহ কার পার্কিং নির্মাণ কাজ। ফল সিলিং, টাইলসের কিছু কাজ বাকি আছে, এগুলো চলমান, মানে রুফিং শিটের কাজ হবে, পাশাপাশি আমাদের এই কাজগুলোও হয়ে যাচ্ছে। চেম্বার অব কমার্স বলছে আন্তর্জাতিক বিমানবন্দর চালু হলে কক্সবাজার শুধু পর্যটন নয়, যোগাযোগ ও অর্থনীতিতে যুগান্তকারী ভূমিকা রাখবে। ট্রেডিশনাল আইটেমগুলো শুটকি থেকে আরম্ভ করে সবজি, এগুলো কিন্তু সরাসরি আমরা এখন মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন জায়গায় পাঠাতে সক্ষম হব বলে আমাদের বিশ্বাস। 2021 সালে কক্সবাজার বিমানবন্দরকে দেশের ৪র্থ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপ দেওয়ার প্রকল্পের কাজ শুরু হয়। আগামী জুলাইয়ে সাগরের বুকে ডানা মেলে ওঠানামা করবে আন্তর্জাতিক রুটের সব বিমান। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইশরাককে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে দিনভর সমর্থকদের অবস্থান। এলজিআরডি উপদেষ্টার পদত্যাগ দাবি। শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিটের আদেশ বুধবার। পরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে বিএনপির যৌথ সভায় মির্জা ফখরুল। সরকারে কিছু মানুষ ঢুকিয়ে বাংলাদেশকে ভিন্ন দিকে নিতে অপচেষ্টার অভিযোগ। এবং সাম্য হত্যার বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ছাত্রদলের শাহবাগ অবরোধ। দেশ অচল করার হুঁশিয়ারি। বকেয়া বেতন চেয়ে কাকরাইলে পোশাক শ্রমিকদের অবস্থান। এই ছিল জনপদের সময়। সঙ্গে থাকুন সময়।